আচ্ছা, কালকে আমরা মানে আগের ক্লাসে আমরা এইটা দেখছিলাম টেমপ্লেট তৈরি করা। হ্যাঁ, এটা তো সবাই করছি না বাসায় একবার। আচ্ছা, তাহলে আজকে আমরা আরেকটা জিনিস দেখতেছি। কালকে তো এই পর্যন্ত আমরা মানে সফটওয়্যার ইনস্টল করা আর টেমপ্লেট তৈরি করে দেখলাম। তারপর হইছে আজকে আমরা দেখি যে এই যে ওয়েব ডিজাইন আছে না, ওয়েব ডিজাইনের অনেক ভাষায় বলা যায়। মানে একটা ওয়েব ডিজাইন যে টপিক, মানে এটা অনেকভাবে উপস্থাপন করা যায়। যেমন এই জায়গায় দেখেন ওয়েব ডিজাইন আছে, ওয়েব পেজ ডিজাইন আছে, ওয়েবসাইট ডিজাইন আছে, লেআউট ডিজাইন আছে, ল্যান্ডিং পেজ ডিজাইন আছে, রেসপন্সিভ ডিজাইন আছে। মানে ওয়েব ডিজাইনটারই অনেক নামে বলা যায়। ঠিক আছে, শুধু এখানে আলাদা জিনিস হয়েছে যে আপনার ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে আলাদা টপিক। এছাড়া এই যে সবগুলো আছে না, সবগুলো একই টপিকের। যেমন অনেক সময় আপনারা বলতে পারে কেউ যে আমার একটা ল্যান্ডিং পেজ দরকার। ল্যান্ডিং পেজ বলতে বোঝেন? যেমন ধরেন আমি W3 স্কুলে গেলাম, এই যে আমাদের শুধু ওই যে হোম পেজটা আছে না, এই যে হোম পেজটে যত ডিজাইন আছে না, এটাকে শুধু বলে ল্যান্ডিং পেজ। মানে শুধু একটা পেজ হয়। হ্যাঁ, শুধু একটা পেজ হয়, এই জন্য এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। ঠিক আছে, যেমন আমার রেসপন্সিভ ইউআই আছে। রেসপন্সিভ বলতে বোঝায় যে আমি যে ওয়েবসাইটটা করছি এটা প্রত্যেকটা ডিভাইসে পারফেক্টলি কাজ করে কিনা। ঠিক আছে, যেমন এই ওয়েবসাইটে দেখেন, যখন আপনি এইভাবে দেখবেন, দেখবেন প্রত্যেকটা সেকশনে ঠিকঠাকভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন? যেমন আরেকটু দেখাই, যখন আমি ভিউ পেজ সোর্স করি, এই দেখেন এখান থেকে মোবাইল ট্যাব ওপেন করলে এই দেখেন এখান থেকে আপনি রেসপন্সিভ ডিভাইসগুলো পাবেন, কি কি ফোন আছে এইগুলো সব। ঠিক আছে, ধরেন আইফোন 17, 12, এই দেখেন এই ফোনে ঠিকঠাকভাবে কাজ করতেছে না, এটা হচ্ছে আপনার রেসপন্সিভ ওয়েবসাইট। আসেন আসেন, ঠিক আছে। তারপর হচ্ছে লেআউট ডিজাইন, এই সেমই, যে একটা ওয়েবসাইটে কি কি ধরনের লেআউট আছে। যেমন এই একটা ওয়েবসাইটের লেআউট এই এক রকম, আর একটা ওয়েবসাইটের লেআউট আর এক রকম হইতে পারে। ঠিক আছে, মানে এই ওয়েব ডিজাইনের অনেক ভাবে অনেক নামে বলা যায়। ঠিক আছে, এখানে শুধু আলাদা হয়েছে ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট। ফ্রন্ট ইন ডেভেলপমেন্টে কি আছে দেখি তো একটু। এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে হয়েছে আপনার এইচটিএমএল থাকবে, সিএসএস থাকবে, জাভাস্ক্রিপ্ট থাকবে। ঠিক আছে, এবং সিএসএস ফ্রেমওয়ার্ক থাকবে, যেমন বুটস্ট্র্যাপ, টেলউইন। এই দুইটা হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, মানে আপনার ওয়েবসাইটটা রেসপন্সিভ করতে এটা সাহায্য করবে। ঠিক আছে, আর এক্সট্রা এই জায়গায় থাকবে যে ওয়েব ডিজাইনের ভিতর নাই, যে এই যে জেএস ফ্রেমওয়ার্ক। জেএস ফ্রেমওয়ার্ক হয়েছে যেমন রিঅ্যাক্ট জেএস আছে, ভিউ জেএস আছে, অ্যাঙ্গুলার জেএস আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে মডার্ন জেএস ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, এইটা হচ্ছে ফ্রন্ট ইন ডেভেলপমেন্টের ভিতর, ওয়েব ডিজাইনের ভিতর না। ঠিক আছে, আর গিট সিস্টেম, যেমন গিট হ্যাব, ওই দিন তো দেখাইলাম গিট হ্যাব, গিট ল্যাব আছে, ওই সেমই। আর অ্যাডোবি ফটোশপ, ফিগমা, ক্যানভা, এটা হচ্ছে মানে আপনার অ্যাডোবি ফটোশপে ধরেন আপনার ওয়েবসাইটে টেমপ্লেট তৈরি করা থাকবে, ওইটা আপনাকে এইচটিএমএল এ কনভার্ট করতে হবে। এবং ফিগমাও সেম, আপনার এইচটিএমএল টেমপ্লেট ই থাকবে, এইচটিএমএল ডিজাইন করা থাকবে, আপনি ওইটা আপনার এইচটিএমএল এ কনভার্ট করবেন। ক্যানভা তো সেম, এই যে ক্যানভাতে অনেক টেমপ্লেট তৈরি করা থাকে। এই যে ক্যানভাতে অনেক টেমপ্লেট তৈরি করা থাকে, হ্যাঁ? আপনি এটা এইচটিএমএল এ কনভার্ট করবেন জাস্ট। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট গেল। এখন ওয়েবসাইটের লেআউট কত রকমের হইতে পারে দেখেন। একটা ওয়েবসাইটের ভিতর কি কি থাকে, হেডার পার্ট থাকে, বডি থাকে, অ্যান্ড ফুটার থাকে। এই দেখেন এখানে একটা হেডার আছে, এই যে আমি একটু দেখাই, এইটা হচ্ছে আমাদের হেডার পার্ট। ঠিক আছে, এই যে ফুল অংশটা হচ্ছে হেডার, আর এই যে হেডারের পর যেগুলো আছে না, এগুলো সব হচ্ছে বডি। ঠিক আছে, এই যে এটা বডি, সবগুলো হচ্ছে বডি বডি। এই যে এখন এইটা আসছে না, এইটা হচ্ছে ফুটার। এই যে এই অংশটা হচ্ছে ফুটার। ঠিক আছে, দেখেন আর একটা ওয়েবসাইটের লেআউট আবার কিরকম হইতে পারে। এইটা হচ্ছে ওয়েব পেজ, এইটা আবার আর এক রকমের। ঠিক আছে, দেখা যায়। এই যে হেডার আছে কি, হেডার আছে, নেভিগেশন বার আছে। এই দেখেন এইটার হেডার আছে না, এই যে হেডার, নেভিগেশন বার আছে। এই যে প্রতিবার ক্লিক করলে যে মেনুটা ওপেন হয় না, এটা হচ্ছে নেভিগেশন বার। ঠিক আছে,
আর এই দেন কন্টেন্ট, এটার কন্টেন্ট আছে কোথায়, লেফট সাইডে। W3 স্কুলে কোনো একটা কোর্সে গেলে দেখেন এই লেফট সাইডে কন্টেন্ট আছে না, এটার লেআউট হচ্ছে এই সিস্টেম। আর মেইন কন্টেন্ট, এই যে আমার মেইন কন্টেন্ট আছে না, মেইন কন্টেন্ট আছে, ঠিক আছে। তারপরে এই যে সাইডে কন্টেন্ট আছে না, এই যে সাইডে অ্যাড দেখে না, এই যে সাইড কন্টেন্ট আছে। অ্যান্ড ফুটার তো ফুটারই, নিচে ফুটার আছে, ঠিক আছে। এটা হচ্ছে এই টাইপের লেআউট। এই যে এটা সেম, এটা মানে ট্যাগ দিয়ে বোঝানো হয়েছে। আপনি যখন হেডার ইউজ করবেন, হ্যাঁ, তখন অবশ্যই এই যে হেড ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে। যখন আপনি নেভিগেশন ইউজ করবেন তখন অবশ্যই ন্যাভ ট্যাগ ইউজ করতে হবে। এইটা হচ্ছে HTML5 এর রিকোয়ারমেন্ট, ঠিক আছে। মানে আপনি মডার্ন যদি ওয়েবসাইট তৈরি করতে চান অবশ্যই এই ট্যাগের স্ট্রাকচার মেনটেন করতে হবে। তারপর এই যে মেইন ট্যাগ দিয়ে আপনার এই যে পুরো বডির ভিতর যা থাকবে না, এটা সব কিছু মেইন ট্যাগের ভিতর র্যাপ করা থাকবে। এই দেখেন এই মেইন ট্যাগ দিয়ে পুরো বডিটা র্যাপ করা থাকবে, ঠিক আছে। তারপর আছে সেকশন, সেকশনের ভিতরে আছে আর্টিকেল। মানে আপনি ধরেন সেকশন বলতে বোঝায় ছোট ছোট একটা পার্ট। ধরেন এই যে এইটার আমরা একটা সেকশন ভাবতে পারি, ঠিক আছে। এই যে ধরেন এইটা আমার পুরো একটা সেকশন, হ্যাঁ। এই সেকশনের ভিতরে এই দেখেন ছোট ছোট পার্ট আছে না, এই একটা পার্ট, এই একটা পার্ট, এটি একটা একটা আর্টিকেল, ঠিক আছে। এই একটা আছে, এই যে চারটা আছে, এই যে এটা হচ্ছে একটা একটা আর্টিকেল। আর আমার পুরো বক্সটাই হয়েছে একটা সেকশন, ঠিক আছে। এই যে এস সাইড আছে, মানে যে সাইডের গুলো দেওয়া হয় না, এই যে এগুলো এস সাইড বলে। আর ফুটার তো ফুটারই, একটা ওয়েবসাইটে অনেকগুলো সেকশন থাকতে পারে, এখানে দেখেন কতগুলো সেকশন। তখন আপনি কাজ করবেন না, তখন বুঝে যাবেন যে আমার এই একটা সেকশন লাগবে, মানে প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা করার জন্য এক একটা সেকশন থাকবে, ঠিক আছে। আমি আর একটু W3 তো ভিজি অবস্থা, আর একটা জিনিস এইখান থেকে, এখানে বুঝতে সুবিধা হবে। এই যে ধরেন এই যে এইটা একটা সেকশন বা আকার নিছি, হ্যাঁ। প্রথম যখন আমি করছি তখন এইটা একটা পুরো একটা সেকশন নিছি, হ্যাঁ। এই যে এই সেকশনের ভিতর আমি আবার দুইটা পার্ট করছি, এই যে এই একটা পার্ট, হ্যাঁ, আর এই একটা পার্ট, ঠিক আছে। তারপর এই পার্টে আবার কি করছি, এইটার একটা পার্ট নিছি, মানে এইটা একটা সেকশন, এইটা আর একটা সেকশন, ঠিক আছে। তারপর আবার যখন এইটার নিচ্ছি তখন এইটা একটা সেকশন হয়েছে, এইটা আর একটা সেকশন হয়েছে, ঠিক আছে। এইভাবে মানে আপনি নিজের ডিজাইন দেখে পার্টে পার্টে ভাগ করবেন যে আমি কয়টা সেকশন হবে, আগে মাথায় আইডিয়া নেবেন। তারপর এইটা দেখেন, এখানে হয়েছে, এখানে কিন্তু একটাই সেকশন আছে, জাস্ট আমি আমার ট্যাগগুলো বসাইছি। এইটা একটা নিচ্ছি ছোট একটা সেকশন, এটা তো একটা এইসন, এটা পি ট্যাগ। এখানে আবার আরেকটু কাজ করছি, যেমন এইখানে হয়েছে দুইটা সেকশন, এখানে ভিতরে একটা ইমেজ আছে আর একটা বক্স আছে, দেখছেন, হ্যাঁ। আর এখানে হয়েছে আরো দুইটা সেকশন, এই যে উপরের টাইটেলটার জন্য একটা, পি ট্যাগের জন্য একটা, ঠিক আছে। আর পুরোটা মিললে আর একটা সেকশন, ঠিক আছে। আর এই বাটনটা একটা সেকশন, মানে এরকম ছোট ছোট সেকশন সেকশন ছোট ছোট অনেকগুলো সেকশন হইতে পারে, ঠিক আছে। পুরো ওয়েবসাইট এরকম সেকশন দিয়ে ডিপ দিয়ে ভাগ করা। এখন আমাদের সেকশন গেল, হ্যাঁ। আমরা তো ওয়েবসাইট কিছু দেখলামই না, ডিজাইন করা ওয়েবসাইট। এখন ওয়েবসাইট ডিজাইনে ওয়েবসাইট পেজের মধ্যে কি কি থাকতে পারে, লেআউট সিস্টেম, যেমন একটা ওয়েবসাইটে কি, এটা আপনার ডিজাইন স্ট্রাকচার অনুযায়ী আপনি কি ধরনের ওয়েবসাইট বানাইতে চান, বা কি রকম ডিজাইন করা আছে, বা কি রকম ডিজাইন করতে চান, এটা আপনার নিজের উপর। বা যদি ধরেন আপনারে ধরেন আপনারে একটা দিল ওয়েবসাইট, না টেমপ্লেট, এই ধরেন আপনার ক্লায়েন্ট এইটা আপনাকে দিল যে আমার এই পেজটা ডিজাইন করে দাও, হ্যাঁ। ছোট ছোট ছোট। এই যে এখন আপনি এইটা আপনার মতো সাজাবেন যে আপনি কি এখানে কি কি আছে দেখেন, আমি দেখাই। এই দেখেন আমার মেনু আছে, হেডার,
এই ন্যাপবার, এটা তো পারবেনই, ঠিক আছে। তারপর কি আছে, এখানে দুইটা সেকশন আছে দেখছেন, বোঝাই যায় যে এই লেফট সাইডের একটা পার্ট আর রাইট সাইডে একটা পার্ট। এই দেখেন লেফট সাইড একটা, এই যে আমার এখানে দুইটা সেকশন আছে প্রথম, এই দেখেন লেফট সাইড একটা আর ইমেজটার একটা, ঠিক আছে, দুইটা পার্টে ভাগ করলাম। তারপর এই পাশে তো শুধু ইমেজ আছে, সেহেতু আমরা ইমেজ বসাই দিলাম। আর এই সাইডে আছে কি, প্রথমে একটা হেডিং দিলাম, তারপর একটা প্যারাগ্রাফ দিলাম, তারপর এই যে দুইটার মিললে আবার একটা সেকশন করলাম, এটা একটা আমার বাটন হলো, এটা একটা বাটন হলো, ঠিক আছে, শেষ হয়ে গেছে না ডিজাইন। এখন তো একটু কঠিন লাগে, কিন্তু যখন কাজ করবেন তখন সহজ। আর এত সিম্পল লেআউট হয় না। এই দেখেন তারপর ওয়েবসাইটে কি কি থাকে, ভিতরে কালার থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটে দেখছেন একটা করে কালার আছে, অনেক ওয়েবসাইটে দুই তিনটে কালারও থাকে, প্রাইমারি সেকেন্ডারি এরকম ভাবে থাকে। এই যে এই জায়গায় দেখেন প্রাইমারি কালার হয়েছে এই যে গ্রিন কালার, সেকেন্ডারি হয়েছে পিট্যাক মনে হয় এই রেড কালার। আর তারপর ওয়েবসাইটে একটা ফন্ট থাকে। এখন বলতে পারেন ওয়েবসাইটে আমরা ফন্ট কই পাবো, যেমন ওয়েবসাইটে বেশি ইউজ হয় হয়েছে গুগল ফন্ট। গুগলের এই জায়গায় যাইলে এদের ফন্টের শেষ নেই। এই যে প্রত্যেকটা ফন্ট আছে, এই যে আমরা এটা দেখাবো না কিভাবে ইউজ করতে হয় গুগল ফন্ট, ঠিক আছে। এমএস ওয়ার্ডে যেমন ফন্ট চেঞ্জ করেন না, ওয়েবসাইটে এইভাবে ফন্ট চেঞ্জ করা যায়, ঠিক আছে। তারপর গ্রাফিক্স, গ্রাফিক্স তো বললামই, আপনার ডিজাইন যেই রিলেটেড এই রিলেটেড আপনি গ্রাফিক্স সংগ্রহ করবেন বা আপনার দিয়ে দেওয়া হবে, বা আপনি ফটোশপ বা থেকে বানাই নেবেন। আর কন্টেন্ট, কন্টেন্ট তো ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট কি রিলেটেড এই রিলেটেড যে কন্টেন্টগুলো থাকে না এগুলোর কন্টেন্ট বলে, ঠিক আছে। এগুলো ওয়েব ডিজাইনের লেআউট সিস্টেম। ওয়েব ডিজাইনে কি কি লাগবে, HTML দিয়ে আমরা কি করব, স্ট্রাকচার তৈরি করব, CSS এন্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা প্রেজেন্টেশন করব। প্রেজেন্টেশন বলতে এই যে ইন্টারেক্টিভ ডিজাইন এগুলো করব, এই ক্লিক করলে এই যে পেজটা আসতেছে, এই ক্লিক করলে এই পেজটা আসতেছে, এই ক্লিক করলে নেক্সটে যাইতেছে। আর ডিজাইনিং পার্টটা দিয়ে আমরা CSS দিয়ে ডিজাইন করব। আর বিহেভিয়ার হইছে আমাদের ব্রাউজার, ব্রাউজার কি ধরনের বিহেভিয়ার করতেছে এটা, ঠিক আছে। এখন ওয়েবসাইট হইছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট বলতে বোঝায় যে মানে যে ওয়েবসাইটের কন্টেন্ট হচ্ছে ফিক্সড, মানে ধরেন এখানে আপনি কিছু চাইলে চেঞ্জ করতে পারবেন না সহজে, চেঞ্জ করতে হলে আপনার ডেভেলপার দরকার হবে, ডেভেলপার। ধরেন একজন কেউ একটা ওয়েবসাইট করে রাখছে, এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। যেমন ধরেন স্ট্যাটিক ওয়েবসাইট সার্ভার থেকে সরাসরি শুধু ক্লায়েন্টে আসে, হ্যাঁ। আর ডাইনামিক ওয়েবসাইট কি, সার্ভার থেকে ডাটাবেসে যায়, ডাটাবেস থেকে ক্লায়েন্টে আসে, ঠিক আছে। এই যে সেম কথা এই জায়গায় বলে দিতেছে, এই যে পড়ে নিন। এই যে স্ট্যাটিক ওয়েবসাইট মূলত কিভাবে কাজ করে, ধরেন আপনি ব্রাউজার, আপনার একটা ব্রাউজার আছে, ধরেন বাসা বসে ভাবলেন যে আমি W3 স্কুলে ভিজিট করব, কি করবেন, ফার্স্টে কম্পিউটারটা ওপেন করলেন, একটা ব্রাউজার সিলেক্ট করলেন, হ্যাঁ। এই ধরেন আমি ব্রাউজারে গেলাম, এখন আপনি এই জায়গায় লিখবেন W3 স্কুল আইসে পড়ছে না, এরকম ধরেন অ্যাড্রেস বারে লিখলেন, হ্যাঁ। তারপরে এই যে এন্টার ক্লিক করবেন, এই যে ওয়েবসাইট আইসে পড়ছে না। এই যে মধ্যে কাজটা কি হয়, এই যে আপনি ধরেন ক্লায়েন্ট, আপনি রিকোয়েস্ট পাঠাইছেন কোথায়, ইন্টারনেটে। ইন্টারনেট কি করছে, ওদের যে সার্ভারে যে ওয়েবসাইটটা রাখা আছে ওই সার্ভারের কাছে গেছে, আপনি কি পেজ চাইতেছেন ওই সার্ভার থেকে ওই পেজটা নিয়ে এসে ইন্টারনেটের কাছে দিয়েছে, ইন্টারনেট কি করছে আপনারা দেখাই দিতেছে। জাস্ট এই স্ট্যাটিক পেজের কাজই হয়েছে এটা। আপনি আপনি রিকোয়েস্ট করতেছেন, আপনার সার্ভার থেকে ডাটা এনে আপনাকে দেখাই দিতেছে, জাস্ট এইরকম। ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। এই দেখেন ডাইনামিক ওয়েবসাইট, এই ডাইনামিক ওয়েবসাইট কি করে, আপনি যখন রিকোয়েস্ট পাঠান তখন ও সার্ভারে যায়, সার্ভারে গিয়ে তারপর ডাটাবেসে যায়, ডাটাবেস থেকে আপনার যে ডাটাটা চাইতেছেন ওইটা আবার সার্ভারের কাছে দেয়, সার্ভার আপনার পিসিতে দেখায়, বুঝতে পারছি। আর মানে ডাইনামিক ওয়েবসাইটে কি মানে হয়েছে, আপনি কন্টেন্ট যে কোনো ডাটাবেস থেকে কন্টেন্ট চেঞ্জ করলে আপনার ওয়েবসাইট অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছি। ডাইনামিক ওয়েবসাইট করার জন্য এখানে দেখেন দেওয়া আছে যে PHP
পিএসপি দিয়ে করতে হয়, পিএসপি আছে, পাইথন আছে, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যাটিক এন্ড ডাইনামিক ওয়েবসাইট। সমস্যা আছে কোথাও? মানে এটা তো থিওরিটিক্যাল জিনিসপত্র, একটু সমস্যা হবে। মানে যখন ওয়েবসাইট তৈরি করতে পারবেন তখন সহজ হয়ে গেছে। এইচটিএমএল হচ্ছে এইচটিএমএল এই যে এইচটিএমএল এর ভার্সনগুলো দেখেন, HTML 1 2 3 3.2 4.01 তারপর 1.0 তারপর HTML 5, এটা হচ্ছে এখন লেটেস্ট, ঠিক আছে। HTML 5 শুরু হয়েছিল 1.1 থেকে, 1.0 থেকে। এই যে লোক বানাইছে HTML, এই যে HTML তো জানি আমরা, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা 1989 সালে এটা প্রথম রিলিজ হয়েছে HTML, ঠিক আছে। HTML তো মূলত একটা সিনট্যাক্স, এটা লাগবে না, এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ট্যাগ তো আমরা ওই দিন দেখলামই না, যেটা ব্র্যাকেটের মাঝখানে যেটা থাকবে ওইটা হচ্ছে ট্যাগ, এবং এই দেন বডি লেখা, ঠিক আছে। এটা তো দেখলাম ট্যাগ ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা আরেকটা ট্যাগ দেখি, এটা হচ্ছে পি ট্যাগ। প্রত্যেকটা ট্যাগেরই একটা মানে শুরু আছে শেষ আছে, ঠিক আছে। পি ট্যাগ দিয়ে মূলত কি করে, প্যারাগ্রাফ লেখে। এই দেখেন, এই যে কোনো ওয়েবসাইটে যাইলে দেখবেন প্যারাগ্রাফ লেখা আছে না, এই সবগুলো পি ট্যাগ দিয়ে লেখা। এই যে আমি একটা লিখে রাখছি, এই যে পি ট্যাগ থেকে মূলত এটা প্যারাগ্রাফ লেখার জন্য বোঝানো হয়, ঠিক আছে। পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ, এটা মনে রাখবেন। প্রত্যেকটা ট্যাগেরই একটা করে মিনিং আছে। এই যে দেখছেন, এই প্যারাগ্রাফ কত সুন্দর প্রিন্ট হয়ে গেছে না, পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ বোঝায়, ঠিক আছে। পি ট্যাগ কিন্তু অনেক বেশি লাগবে। তারপরে এইচটিএমএল এর ট্যাগ কতগুলো আছে, যেমন এক একটা ওয়েবসাইট এক এক রকম আছে। যেমন এই মজিলে আছে 142টা, এইচটিএমএল এ আছে 132টা। মানে এগুলো সব দরকার হয় না, মোটামুটি এভারেজ 50-60টা হইলেই চলে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট। এলিমেন্ট বোঝেন, আমি যে এইচটিএমএল ট্যাগটা লিখছি না, এই যে শুরুর ট্যাগ এন্ড শেষের ট্যাগ, এই ট্যাগের মাঝখানে যেগুলো থাকবে এইগুলো হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট, ঠিক আছে। এই যে আপনার শুরুর ট্যাগ এন্ড শেষের ট্যাগ, শেষের ট্যাগের মাঝখানে যেগুলো থাকবে এইটা হচ্ছে আপনার এইচটিএমএল এলিমেন্ট। আর একটা আছে এইচটিএমএল অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটা পরে দেখতেছি। নেস্টেড এলিমেন্ট হইতে পারে, নেস্টেড বুঝেন, একটা ট্যাগের ভিতর আরেকটা ট্যাগ। এই যে দেখেন, ওই দিন আমরা দেখছিলাম না, এই যে হেড ট্যাগের ভিতর কি টাইটেল ট্যাগ, মানে একটা ট্যাগের ভিতর আরেকটা ট্যাগ, এটা হচ্ছে নেস্টেড, ঠিক আছে। একটা ট্যাগের ভিতর আরেকটা ট্যাগ। এই স্ট্রাকচার তো আমরা দেখছিলাম ওই দিন। ডক টাইপ, ডক টাইপ আগে ছিল এইভাবে লাগতো, এখন নতুন করে এইভাবে লেখা, আগে ছিল এইভাবে, মানে 4.01, আর এক্সএমএল ছিল এইভাবে। এরই দরকার নেই, মানে জানিয়ে রাখা জাস্ট। এইচটিএমএল এক্সটেনশন, মানে প্রত্যেকটা ফাইলের কিন্তু এক একটা করে এক্সটেনশন থাকে। এইচটিএমএল এর এক্সটেনশন কি, ডট এইচটিএমএল। ইমেজের ক্ষেত্রে ডট পিএনজি। আপনি অডিও গান শোনেন না, এমপি3, ডট এমপি3। এই যে গুগল ডক্স এর ক্ষেত্রে বা মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে ডিওসি, ডক্স, ঠিক আছে। এইচটিএমএল হয়েছে ডট এইচটিএমএল, সিএসএস হয়েছে ডট সিএসএস, জাভাস্ক্রিপ্ট হয়েছে ডট জেএস, পিএসপি হয়েছে ডট পিএসপি। কোড ভ্যালিডেশন চেক করবেন কোথা থেকে, W3 থেকে। W3 এখানে মানে কোডের ভ্যালিডেশন চেক করা হয়। ধরেন আপনি যখন বড় প্রজেক্ট করবেন না, তখন হয়েছে আপনার সব স্ট্রাকচার ঠিক আছে কিনা, তখন ওই আপনার পুরো ফাইলটা ওখানে আপলোড করে দিলে ওরা আপনার কোথাও ভুল আছে কিনা, কোড স্ট্রাকচার ঠিক মতো মেনটেন করছেন কিনা, এটা সব দেখাই দেয় W3 থেকে, হ্যাঁ। চাইলে এখান থেকে চেক করতে পারেন। এখন আজকে আমরা দেখি এই, এই যে হেডিং ট্যাগগুলো দেখি, হ্যাঁ। হেডিং ট্যাগ হয়েছে মূলত 6টা, H1 থেকে H6 পর্যন্ত। আমরা দেখি একটু হেডিং ট্যাগগুলো দেখি। এই পি ট্যাগটা আমি কাইটে দিই। আমাদের H1 ফার্স্ট হেডিং ট্যাগ হয়েছে H1। শুরু করছি ট্যাগ, শেষ করছি
মাঝে আমরা কিছু লিখে দিলাম, দেখি জিনিসটা কেমন দেখা। দেখছেন এটা সব থেকে বড়, মানে H1 হচ্ছে সব থেকে বড়, তারপর H2 আছে, H3 আছে এবং 6টা আছে H2 ট্যাগ। এটা হচ্ছে H2, দেখেন এটা আর একটু ছোট, এটার থেকে একটু ছোট, ঠিক আছে। তারপর আছে H3, আমরা যখন বিএস কোড ইউজ করবো তখন এত কষ্ট করে ট্যাগ লেখার দরকার নেই, পদার্থ একটু কষ্ট। H3, দেখেন H3 হচ্ছে আর একটু ছোট, ওকে। H4, এটা হচ্ছে H4, এটা আরেকটু ছোট হবে। তারপর আছে H5, অবশ্যই ট্যাগ শুরু করার আগে শেষ করে নেবেন সাথে সাথে, না কিন্তু মনে থাকবে। আরেকটা আছে, এটা আরেকটু ছোট, এই যে আরেকটু ছোট আছে। এটা একেবারে সব থেকে ছোট, H6। না, হেডিং ট্যাগ মূলত না, ও বুঝবে না, কারণ ওর তো ব্রাউজারে বলা আছে যে তোমার HTML ট্যাগ হইছে এই কয়টা, ও ওই কয়টা ট্যাগ দিলে ওই কয়টার মিনিংই বুঝবে শুধু, এর বেশি বুঝবে না। লেখা দেখা যাবে কিন্তু মানে কাজ করবে না, আউটপুট যেটা চাইতেছেন ওটা পাবেন না। এই যে এটা 6 হয়েছে আরো ছোট, দেখছেন। এই হচ্ছে মোট 6টা হেডিং ট্যাগ। এখন সবাই এই যে 6টা ট্যাগ প্রিন্ট করেন। আচ্ছা, এখন আমরা আরেকটা ট্যাগ দেখি। এটা হচ্ছে আমরা ওয়েবসাইটে কিভাবে ইমেজ আনবো। এই যে দেখেন বিভিন্ন ওয়েবসাইটে ইমেজ আছে না, দেখেন কোন ওয়েবসাইটে ইমেজ আছে কিনা। হ্যাঁ, একটা পেজের জন্য একবার দিলে, এই যে এই দেখছেন এরা ইমেজ আনছে, কত একটা সুন্দর একটা ইমেজ। হ্যাঁ, এরকম আমরা একটা ইমেজ আনতে চাই ওয়েবসাইটে। আমাদের এটা এই যে ইমেজ আনার জন্য আমাদের ট্যাগ আছে হচ্ছে আইএমজি ট্যাগ, ঠিক আছে। এই যে আইএমজি ট্যাগ, এই যে এই ট্যাগের কিন্তু আবার মানে শুরু আছে কিন্তু শেষ নাই, সাথে সাথেই শেষ, বুঝছেন। এই যে মানে এই সাথে শেষ করতে হবে, মানে এটা ক্লোজিং না, বুঝছেন। মানে এরকম 2-3টা ট্যাগ আছে যাদের মানে ক্লোজিং নাই। এটা মাঝখানে আপনি স্পেস দিয়ে লিখবেন হইছে SRC। এটা হচ্ছে বলছে আপনার ইমেজটার সোর্স বলে দিতে হবে, আপনি যে ইমেজটা ইউজ করতেছেন এই ইমেজটা কোথায় আছে। হ্যাঁ, ধরেন আমি একটা ইমেজ রাখতেছি, কাইটে দিই, আমার ফোল্ডার ছিল, এই যে আমার এই হচ্ছে ফোল্ডার। হ্যাঁ, এটার ভিতরে আছে আইএমজি নামে একটা, ধরেন আমি একটা ফোল্ডার নিলাম, ইমেজ, ঠিক আছে। এটার ভিতরে আমি একটা ইমেজ নেব। হ্যাঁ, ধরেন এখন আমি ইমেজ কই পাবো, কোন একটা ওয়েবসাইট থেকে আনি।
এই যে এই ওয়েবসাইটে আপনি ফ্রিতে ইমেজ পাবেন অনেক। হ্যাঁ, মানে এখান থেকে আপনি যা ডাউনলোড করবেন সব ফ্রি, ঠিক আছে। এখানে এসে সার্চ দিলে ওই রিলেটেড ইমেজ চলে আসবে। ধরেন এই ইমেজটা নিলাম আমি, এখান থেকে ডাউনলোড করলাম, এই যে সাইজ দেওয়া আছে, যে সাইজে ডাউনলোড করে, এই যে ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এইখান থেকে এই যে ইমেজটাই আই করছে ডাউনলোড থেকে, এখান থেকে কপি করে আনি না আমাদের ফোল্ডারে রাখ, বুঝতে পারছি। ওই যে আমি ফোল্ডার বানাইছি না একটা ইমেজ ফোল্ডার, এই যে দেখছেন যে ইমেজ নামে একটা ফোল্ডার বানাইছি, তার ভিতরে আমি এটা রাখতেছি। কারণ আমি একটা নাম দিলাম, মানে এর নাম তো অনেক বড়, আপনি নাম না দিলেও হবে না দিলেও হবে, কিন্তু নামটা তো অনেক বড়, এই যে শুরু করে নিলাম, এই যে ওয়ান নামে একটা দিলাম ইমেজ, এই যে ঠিক আছে, এই ইমেজ কিন্তু আসছে। এখন আমরা এটা ওয়েবসাইটে নিয়ে আসবো। হ্যাঁ, এই যে এটা আমাদের কম্পিউটার আছে, এখন আমরা এটা ওয়েবসাইটে নিয়ে আসবো কিভাবে, এই যে আইএমজি ট্যাগ এন্ড সোর্স, সোর্সের বলে দিতে হবে আমার যে এই ফাইলটা আছে কোথায়। দেখেন আমার ফাইল আছে রুট ডিরেক্টরিতে, এটা হচ্ছে রুট, এটার ভিতর আছে ইমেজ নামে একটা ফোল্ডার, ফোল্ডারের ভিতর আছে আমার এই ইমেজটা, বুঝতে পারছি। তাহলে কি আমার এখান থেকে আগে যাইতে হবে ইমেজ নামে ফোল্ডারে, তারপর যাইতে হবে আমার ইমেজটার কাছে, বুঝতে পারছেন। তাহলে আমার প্রথম কি লিখতে হবে, আমার প্রথম যাইতে হবে কোথায়, যেহেতু আমার ফাইলটা এই জায়গায় আছে, হ্যাঁ, মানে রুট ডিরেক্টরিতে প্রথম যেতে হবে আমার ইমেজে। তাহলে আমি গেলাম ইমেজে, এই যে এখানে বলে দিতে হবে আইএমজি, নামের বানান কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, মানে এটা ফাইলের পাথ বলে দিতে হবে যে আমার এই ফাইলে এই জায়গায় আছে, ডট মানে ই স্ল্যাশ স্ল্যাশ, তারপর হইছে এটার মধ্যে কি নামে আছে, এই যে 01 জেপিজি, ঠিক আছে, এই যে 01.jpg, ঠিক আছে, এই হলো ইমেজের পাথ। এখন দেখি তো আসছে নাকি ইমেজটা, এই দেখছেন ইমেজটা এসে পড়ছে, ওয়েবসাইটে আমরা ইমেজ নিয়ে আসছি। এখন ইমেজটা কত বড় হয়ে গেছে, অনেক বড় অনেক বড়, দেখাই যাবে না। এখানে এখানে আরো কিছু আছে, এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, ওই যে বললাম না ওই সময় যে অ্যাট্রিবিউট কি, এই যে অ্যাট্রিবিউট চেনার উপায় হচ্ছে কি, এটা হচ্ছে মানে ট্যাগের মাঝখানে থাকে, অ্যাট্রিবিউটের একটা নাম থাকবে আর একটা ভ্যালু থাকবে, বুঝতে পারছি। এই দেখেন এটা হচ্ছে এসআরসি অ্যাট্রিবিউটের নাম, আর এই যে আমরা যে লিঙ্ক অ্যাপটা করাইলাম পাথটা দিলাম, এইটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। এখানে আরো অ্যাট্রিবিউট আছে, যেমন অল ট্যাগ দিতে হবে, ALT, এই যে অল ট্যাগ বলতে বোঝানো হয়েছে, ধরেন আপনার কোনো সময় এই ইমেজটা মানে ওয়েবসাইটে পাওয়া যায় না, তাহলে কি করবে, এই যে এখানে দেখাবে যে, কারণ আমি ধরেন একটা না স্পেলিং ভুল করি, তাহলে তো আর ইমেজটা পাবে না, পাবে। তাহলে দেখুন অল ট্যাগের কাজটা কি, স্যার এই অলটাকে বুঝাইতেছে যে এই জায়গায় একটা ইমেজ আছে, ইমেজটার কি নাম, ট্রি, ট্রি নামে একটা ইমেজ আছে, এই যে ট্রি নামে ইমেজটা কিন্তু আমি বলে দিছি যে এই নামটা যা বলবেন সেইটাই ওই জায়গায় দেখাবে, বুঝতে পারছি। এখানে আপনি যা বলবেন, আপনি যেই রিলেটেড ইমেজ নিয়েছেন ওই রিলেটেড কথাবার্তা বলবেন, তাহলে মানুষ বুঝবে যে এই জায়গায় ইমেজ আছে, কোনো কারণে হয়তো ইমেজটা লোড নিতে আসে না আমাদের ওয়েবসাইটে, কিন্তু এই জায়গায় কোনো একটা কিছু আছে, বুঝতে পারছি। এই যে আমি এখানে ট্রি নামে দিলাম, আর যদি আপনার ইমেজটা ঠিকঠাক মতো পেয়ে যায় তাহলে তো আর ওটা দেখাবে না, এই যে যখন আপনার ইমেজটা পাবে তখন কিন্তু আর ওটা দেখাবে না, না কিছুই লেখা থাকবে, ওইটা হচ্ছে যখন আপনার ইমেজটা না আসবে, কারণ অনেক সময় সার্ভারের সমস্যা হয়, তখন আপনার ইমেজটা আসে না, তখন যদি এই লেখাটা থাকে, আর যদি লেখাটা না থাকে তাহলে এই সমস্যাটা কি, ইউজার এখানে বুঝবে না এখানে কিছু একটা আছে, কিন্তু আর ওইটা দেওয়া থাকলে আপনি বুঝবে যে এখানে ইমেজ একটা আছে, হয়তো ইমেজটা আসতেছে না, তখন এই দেখার জন্য হয়তো রিলোড করবে পেজ আবার। এখন ইমেজটা দেখেন, ইমেজে আরো কিছু দেওয়া যায়, ইমেজটা অনেক বড় হয়ে গেছে না, ইমেজটার আমরা একটা উইথ দেবো, এই দেখেন উইথ নামে একটা অ্যাট্রিবিউট আছে, এই দেখেন, এই যে উইথ, উইথ নামে অ্যাট্রিবিউট আছে, এই দেখেন উইথ নামে অ্যাট্রিবিউট, ধরেন আমরা দিলাম এটা 400 পিক্সেল, উইথ দিলাম 400 পিক্সেল, হ্যাঁ, এই দেখেন এখান থেকে উইথ হয়ে যাবে 400 পিক্সেল, দেখছেন 400 পিক্সেল, হ্যাঁ উইথ হাইটও আছে, হাইট আছে,
এটা হচ্ছে ইমেজের, কিন্তু এটা কিন্তু আপনি সিএসএস দিয়েও করতে পারবেন। আমি জাস্ট দেখাইতেছি, যেহেতু আমরা সিএসএস ইউজ করতেছি না। এই দেন হাইট আপনি 300 পিক্সেল দিলেন, হাইট হচ্ছে 300 পিক্সেল আছে কিন্তু। বাহ, আমি আসলে দেখছেন, আমি বোঝা যাইতেছে। এই হলো আমাদের ইমেজ ট্যাগ ফুলভাবে। প্রথম আপনার ইমেজ নামে একটা ট্যাগ নিতে হবে, এটার কিন্তু ক্লোজিং নাই, সাথে সাথে ক্লোজ করতে হবে। হ্যাঁ, তারপর একটা স্পেস দিয়ে, মানে মাঝখানে স্পেস দিয়ে, যে ট্যাগের মাঝখানে স্পেস দিয়ে ফাঁক এটি করতে হবে, গ্যাপ দিতে হবে। তারপর এই যে এসআরসি নিতে হবে, এসআরসির ভিতর আপনার ইমেজটার সোর্স বলে দিতে হবে। তারপর ওয়াল ট্যাগ দিতে হবে, এই ওয়াল ট্যাগটা সাধারণত লাস্টে থাকে, লাস্টে বলতে প্রথম দিলে সমস্যা নেই। হ্যাঁ, সবসময় আপনি অল ট্যাগটা দিয়ে দিতে হবে, কারণ অনেক সময় আপনি ইমেজটা পাবে না, তখন আপনি অল ট্যাগটা অবশ্যই দেবেন। এটা হচ্ছে নিয়ম, মানে স্ট্রাকচার HTML5 এর নিয়ম হয়েছে আপনি অল ট্যাগ ইউজ করতে হবে। তারপর আপনি চাইলে উইথ দিতে পারেন, ইমেজ যদি অনেক বড় হয় তাহলে উইথ দিতে হবে। আর যদি ইমেজ আপনার পারফেক্ট সাইজের হয় তাহলে তো উইথ হয়, না দিলে চলবে। এখন আরেকটা জিনিস, ধরেন আপনার ইমেজটা, ইমেজ ট্যাগের ভিতরে আরো একটা ফোল্ডার আছে, ধরেন এখানে আরো একটা ফোল্ডার আছে, তার ভিতরে আপনার ইমেজটা, ধরেন এটা হচ্ছে ফটোস নামে একটা দিলাম। এই যে ফটোস নামে ফোল্ডারের ভিতর এই যে আপনার ইমেজটা আছে। এখন কি, এই যে আপনার ইমেজ ট্যাগ, তারপর ইমেজ, তারপর কিন্তু ফটোস, তারপর হচ্ছে ফোল্ডার এই ইমেজটা। তাহলে এই দেখেন এখানে আপনি ইমেজটা পাবে না, পাবে এই যে ট্রি লেখাটা আসছে, কারণ এখানে আপনার এখন যাইতে হবে কত, ইমেজের ভিতর গেছেন, ইমেজের ভিতর কিন্তু এই নামে কোনো ফাইল নাই আছে, তাহলে আপনাকে আবার যাইতে হবে। না বলছে ওই মাঝখানে ফটোস, এই যে এবার ফটোস নামে কিন্তু আমি গেছি, প্রথম ইমেজে গেছি, ফটোসে গেছি, তারপর এই ফাইলটি আছে, এই যে, ঠিক আছে। এখন ইমেজ আমরা আরো একটা নিয়মে ইউজ করতে পারি। ধরেন আপনি গুগল থেকে একটা ইমেজ কোনো ডাউনলোড করবেন না, মানে সরাসরি ইউজ করবেন। হ্যাঁ, ওইটা আমরা ইউজ করতে পারি ওয়েবসাইটে টেমপ্লেট। এই যে এইটাই আমরা ইউজ করবো। হ্যাঁ, এই ইমেজটা ধরেন আমরা গুগল থেকে সরাসরি ইউজ করবো, তাইলে কি করবেন, এখানে এই যে এই বাম পাতের মাউসটা ক্লিক করলে এই যে কপি লিঙ্ক আছে, লিঙ্ক অ্যাড্রেস দেখছেন, এই যে এটা ক্লিক করবেন, কপি হয়ে গেছে লিঙ্ক। এখন এই এসআরসির ভিতর আপনি জাস্ট ওই লিঙ্কটা বসাই দেবেন। এটা কিন্তু আপনি গুগল থেকে সরাসরি আসতেছে। হ্যাঁ, এটা কিন্তু আপনার ফাইলের না। অল্টারে আপনি একটা কিছু নাম দিলে হবে, পাইতেছে না কোনো কারণে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি এটা মনে হয় ভুল নিয়েছি। ওই কপি ইমেজ অ্যাড্রেস হবে, লিঙ্ক অ্যাড্রেস, ইমেজ অ্যাড্রেস হবে, ইমেজ অ্যাড্রেস ভুল বলছি। এই যে কপি ইমেজ অ্যাড্রেস দেখছেন, মানে এইটা হচ্ছে ইমেজের পাথ সহ দেখাবে। এই দেখেন আমি যদি এই জায়গায় পেস্ট করি তাহলে দেখতে পারবেন। এই দেখেন, এই দেখছেন এই পাঁচ সহ দেখাইতেছে। হ্যাঁ, এই যে এই ইমেজটা পাঁচ সহ দেখাইতেছে, এই যে এখন যদি আমি এই ইমেজটা এই জায়গায় দিই, একটু বড় অ্যাড্রেসটা, সমস্যা নেই, দেখছেন এই সমস্যা, হাইটটা একটু বেশি ছোট তো। হ্যাঁ, এটা সরাসরি গুগল থেকে আসতেছে। হ্যাঁ, ওয়েবসাইট থেকে আপনি, হ্যাঁ নিতে পারবেন আপনি, জি, হ্যাঁ যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারেন, কিন্তু মানে আপনার মানে স্ট্রাকচার মেনটেন করলে আপনার অবশ্যই ফোল্ডারে রাখা উচিত, কারণ অন্যের ওয়েবসাইটে ধরেন ওই ইমেজটা রিমুভ করে দিচ্ছে, তখন আর আপনার ওয়েবসাইট কাজ করবে না। বুঝতে পারছি, আমি দুইটাই রাখি, দাঁড়ান। এইটা হচ্ছে আমার, হ্যাঁ ইমেজ অ্যাড্রেস, দাঁড়ান, এটা হলো, আমি যাবো ইমেজে, ফটোস, তারপর আছে jewel.jpg।
ইয়েস আছে দেখছেন দুটো এসে বসছে পাশাপাশি বসছে এখন এটা পারা যাবে না এটা করে